তো অনেক দিন পর ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মিয়ের আমাদের যে পরীক্ষা চলছিল পিএসসি ডাব্লিউবিপিএসসির যে জুনিয়র ইঞ্জিনিয়ারে, সেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে একটা লং ব্রেক আমি তোমাদের কাছ থেকে নিয়েছি এবং এই লং ব্রেকের পরে আজকে আমরা আবার এই 31 মেতে আবার আমরা ফিরে এসেছি। এবং আমি আগেও বলেছিলাম যে রেজাল্ট যাই হোক বা পরীক্ষা যেমনই হোক, এই সমস্ত কিছু যেমনই হয়ে থাকুক না কেন, আমাদেরকে আবার কিন্তু শুরু করতে হবে, আমাদেরকে রিস্টার্ট করতে হবে। এবং রিস্টার্টটা কী জন্য করতে হবে বা কাদের করতে হবে, কেন করতে হবে? তো যারা অলরেডি ভালো পড়াশুনো করছো বা পড়াশুনোর সাথে যুক্ত আছো, তাদেরকে পড়াশুনোটাকে কন্টিনিউ করতে হবে। যারা রেজাল্টে ভালো করবে এবং রেজাল্টে ভালো করে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার জব পেয়ে যাবে, তারা রিস্টার্ট করতে পারো যদি তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দরকার হয় বা পলিটেকনিক লেকচারারের জন্য পরবর্তীকালে যদি তোমরা মানে চাও যে সেখানে চাকরি করতে বা সেই জায়গাগুলোকে অ্যাচিভ করতে লাইফে, তাহলে তোমাদেরকে আবার কিন্তু পড়াশোনাকে রিস্টার্ট করতে হবে। আর হচ্ছে যারা ধরে নাও যে তোমার ডিপ্লোমা রয়েছে, তুমি এখানেই জুনিয়র ইঞ্জিনিয়ার পেয়ে গেলে এবং তোমার বয়স প্রায় 36 বছরের কাছাকাছি হয়ে গেছে, তাহলে তোমার রিস্টার্ট করার আর জায়গা নেই। বাট যাদের এখনও পর্যন্ত বয়স রয়েছে, সময় রয়েছে, যাদের কাছে এখনও টাইম রয়েছে, তারা কিন্তু এই রিস্টার্টটা আবার করতে পারো, পড়াশোনাটাকে আবার শুরু করতে পারো। এবং আমি বারবারই বলেছি আমার চ্যানেলের থ্রু দিয়ে যে পড়াশুনোটা এবং সরকারি চাকরি পাওয়া, এই দুটো জিনিস মানে যেরকম হার্ড ওয়ার্ক লাগে বা মেধা লাগে, তার সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু লাগে। আচ্ছা, আমি একটু লিখেই বলি যে যেমন মেধা লাগে, মেধা মানে হচ্ছে মেরিট, ইংরেজিটাও লিখে দিই, মেরিট লাগে, সেরকমভাবে তোমাদের হার্ড ওয়ার্কও লাগবে, তোমাদেরকে হার্ড ওয়ার্কও করতে হবে। কিন্তু এর সাথে যে জিনিসটা তার সাথে থাকবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। এবং কনসিস্টেন্সি যারাই রেখেছে এবং যারাই কনসিস্টেন্টলি পড়াশুনো করে যাচ্ছে, তারা কিন্তু আজকে কোনো না কোনো জায়গাতে একটা সরকারি চাকরি লাগিয়েছে বা সরকারি চাকরি করছে বা গভর্নমেন্ট জবের সাথে সে যুক্ত রয়েছে। তো এই কনসিস্টেন্সিটাই কিন্তু ম্যাটার করে যায়। তো এই কনসিস্টেন্সি যাদের ভিতরে নেই তারাই কিন্তু পিছিয়ে পড়ে, আর যারা কনসিস্টেন্ট থাকে, পড়াশোনার সাথে যুক্ত থাকে, কন্টিনিউশনে থাকে, তারা কিন্তু অবশ্যই কিন্তু কোনো না কোনোভাবে জীবনে সাকসেসফুল হয়ে যায়। গভর্নমেন্ট জব পেয়ে যাওয়া মানেই যে সাকসেসফুল সেটা আমি বলছি না, বাট আরও অনেক ধরনের সাকসেসফুল হয়ে যাওয়ার জায়গা থাকে, সেগুলো হয়ে যায়। পড়াশুনো সিভিল ইঞ্জিনিয়ার কেন, যে কোনো জায়গাতেই পড়াশুনো সবসময় লাগবে। যদি কেউ প্রাইভেট কোম্পানিতেও জব করে তারও পড়াশুনো লাগবে, আদারওয়াইজ সেও তো সেই জিনিসটা করে উঠতে পারবে না, সেখানেও তাকে পড়াশুনো করতে হবে। নতুন নতুন অ্যামেন্ডমেন্ট আসবে, সেগুলো সম্পর্কে জানতে হবে, কাজের সম্পর্কে তাকে আইডিয়া রাখতে হবে, তবেই যে পরে সে কী করতে পারবে, সে কিন্তু একটা সাকসেসফুল লাইফ ডিল করতে পারবে। এবার যেটা চলে আসি আজকের কথাতে, তো তার আগে আজকের কথা আসার আগে চ্যানেলের যে 1300+ যে সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। আর তোমরা আছো বলেই চ্যানেলটা দাঁড়িয়ে রয়েছে এখনও পর্যন্ত, এবং আশা করি পরবর্তীকালেও চ্যানেলটা এইভাবেই তোমাদেরকে হেল্প করতে থাকবে। আর যারা ভিডিও দেখো, নিয়মিত ভিডিও দেখছো, বা আমার ডেলি রিপোর্ট দেখতে বা আমার ফ্রিতে যে ভিডিওগুলো ছিল সেই সমস্ত ভিডিওগুলো স্টাডি করেছো, বাট এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের অনেক হেল্প হবে। আর যারা মনে করছো আমার চ্যানেল থেকে ক্ষতি হয়েছে, প্রবলেমেটিক রয়েছে, আমি তোমাদেরকে প্রবলেমে ফেলেছি, তারা দূরে থেকো, তাদেরকে আমি বলবো না আমার চ্যানেলে আসতে। বাট যারা 1%, 2% থেকে আরম্ভ করে 20% পর্যন্ত বা আরও বেশি যারা হেল্প পেয়েছো, তারা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকবে এবং সাবস্ক্রাইব করবে। তো আজকে আমরা পড়াশুনোরই একটা ফ্রি সেশন নিয়ে এসেছি, আরও একটা তোমাদের জন্য ফ্রি সেশন নিয়ে এসেছি। আমি আগেই বলেছিলাম যে তোমাদের জন্য ফ্রি সেশন কিন্তু এরপরে আসতে থাকবে, ফ্রি কোর্স হতে থাকবে, এবং চ্যানেলটাতে ধীরে 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 আমরা জিনিসপত্রগুলো পড়তে থাকবো। তো আজকের যে পড়ার টেকনিকটা হবে সেটা কোনো রকম ফ্লো টেকনিক নয়। তো ফ্লো টেকনিক নয় বলতে স্যার কী বলছেন? মানে কোনো রকম বানানো কিছু নয় যে এটার পর এটা, এটার পর এটা, এরকমভাবে আমি তোমাদেরকে আজকে পড়াবো না, বা তোমাদের সাথে আজকে আমি আমার
এই লেকচারটাকে শেয়ার করব না। আজকে আমরা হেফাজতলি পড়ব, হেফাজতলি জিনিসপত্র নিয়ে আলোচনা করব। এবং তোমরা যদি দেখে থাকো, প্রথমে আমি এটা নামটা লিখে দিয়েছি যে আমরা বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন যে রয়েছে, বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, সেই টপিকগুলোর উপরেই আমরা কাজ করব। আমরা সিভিলের সমস্ত জায়গা তো আমরা হট করে যেতে পারবো না, তো আমরা বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনের উপরেই প্রথমে কাজ করব। এবং প্রথমে যে পড়াটা করব সেটা হচ্ছে একটার সাথে একটা টার্মকে রিলেট করে, এবং কিছু কোশ্চেন তোমাদের জন্য আমি রাখবো, কিছু কোশ্চেন আমি অ্যান্সার করব। এরকমভাবে আমি তোমাদেরকে জিনিসপত্রটাকে পড়াবার চেষ্টা করব। একটা 1 ঘন্টার সেশন করব। 1 ঘন্টার সেশনের ভিতরে চেষ্টা করব তোমাদেরকে কিছু কনসেপ্ট দেওয়ার, কিছু এমসিকিউর রিলেটেড জিনিসপত্র তোমাদেরকে করিয়ে দেওয়ার, যেগুলো তো একদম জিস্ট, যেগুলো থেকে কোশ্চেন আসার চান্সেস অনেক বেশি থাকবে। এটা পিএসসি হোক, এসএসসি হোক, কেএমসি কেএমডিএ হোক বা অন্যান্য আরও পরীক্ষা হোক না কেন, সমস্ত জায়গাতে তোমাদেরকে কিন্তু হেল্প করবে। ওকে, চলো প্রথম যে আলোচনার জায়গাটাতে আমি আসবো সেটা হচ্ছে রক সম্পর্কিত জিনিসপত্র নিয়ে আলোচনা হবে। তো প্রথম কথা যেটা আসে সেটা হচ্ছে, আমরা জানি, সকলেই জানি আমরা, যে রককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, তাই তো? রককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কী 3টা ভাগে ভাগ করতে পারি? তার ভিতরে একটার নাম হচ্ছে ইগনিয়াস রক, ইগনিয়াস রকের বাংলা হচ্ছে আগ্নেয় শিলা। আচ্ছা, এছাড়া আর কি রয়েছে ইগনিয়াস রক ছাড়া? চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই ইয়েতে লিখতে পারবে, আমি জানি, কমেন্ট সেকশনে লিখে দিও। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ইগনিয়াস, তারপরে আসে মেটামরফিক, আর মাঝে যেটা থাকে সেটার নাম হচ্ছে সেডিমেন্টারি। তাহলে এটা তোমাদের কাছে জানা, তাই তো? এটা জানা তোমাদের কাছে যে ইগনিয়াস হয় আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা এবং সেডিমেন্টারি শিলা। এই 3 ধরনের শিলা আমরা দেখেছি বা জানি, যেটাকে আমরা সেডিমেন্টারি মানে পাললিক শিলা। তো এই 3টে ধরনের কথা আমরা জানি, এই 3টে ধরনের গল্প আমরা জানি। কিন্তু এখানে এমসিকিউ কোথার থেকে আসে? এমসিকিউটা আসে এই সমস্ত শিলাগুলোর এক্সাম্পল থেকে। কি থেকে আসে? এই সমস্ত শিলাগুলোর এক্সাম্পল থেকে। কীরকম? ধরো কোনো একটা জায়গাতে এইভাবে দিয়ে দিল, একটু কালারটা চেঞ্জ করি, এইভাবে দিয়ে দিল যে অ্যাপেটাইট, বা দিয়ে দিল গ্রানাইট, বা দিয়ে দিল সায়ানাইট, বা দিয়ে দিল ডায়োরাইট, বা দিল গ্যাব্রো। এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রকের উদাহরণ। এবারে তুমি বলবে যে স্যার এরকম তো আরও অনেক নাম রয়েছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে, আরও অনেক নাম রয়েছে। এই যে নামগুলো রয়েছে, এই নামগুলো কোনো না কোনো জায়গাতে, কোনো না কোনো এমসিকিউতে এসেছে, তাই এই নামগুলো আমি তোমাদেরকে শেয়ার করলাম। অ্যাপেলাইট, গ্রানাইট, সায়ানাইট, ডায়োরাইট, গ্যাব্রো। আচ্ছা, এদেরকে কি বাসাল্ট নেই? হ্যাঁ, বাসাল্টও হবে। আমি বলছি এই টার্মগুলো খুব কমন, যেগুলো কোনো না কোনো পিএসসিতে খুব রিসেন্টলি এসেছে। এবং এই কোশ্চেনটাই, যেটা আমি অ্যাপেলাইটের কথা প্রথমে বললাম, সেটা এসেছে DSSBAE-তে। এটা কিন্তু শিফট 1-এর একটা প্রশ্ন ছিল যেটা এসেছে। আচ্ছা, এছাড়া আর কি কোশ্চেন আসতে পারে? আচ্ছা, আমি আরও মেটামরফিক, হেনা তেনা, এগুলোর আরও উদাহরণ আমি তোমাদেরকে সব দেবো। আমি বারবার বলছি, আজকে আমাদের যে পড়াটা হবে সেটা কিন্তু একটু ছন্ন ছাড়া পড়া। আমি কিন্তু একবারে এইভাবে পড়াচ্ছি না যে পার্টলি এরকমভাবে না। আমি জাস্ট একবার এখানটা বলবো, একবার আরেকটা জায়গা বলবো, মিক্স করে বলবো, কোনো একটা জায়গাকে আমি পড়াবো না। তাহলে এইগুলো যেমন আমরা জানলাম, আবার আমরা মেটামরফিক, সেডিমেন্টারি সম্পর্কেও জানব। তার ভিতরে আর একটা জিনিস নিয়ে পরে প্রশ্ন আসে, সেটা হচ্ছে
মেটামরফিক যে রকগুলো তৈরি হয়, মেটামরফিক যে রকগুলো হয়, সেখানে কোন রক থেকে কোন রকটা মেটামরফিসের বা মেটামরফিজমের মাধ্যমে তৈরি হয়। আচ্ছা, তাহলে আপনি কি বলতে চাইছেন স্যার? আমি বলতে চাইছি, ধরো কোথাও দিয়ে দিল যে গ্রানাইট আছে, গ্রানাইট মেটামরফিজমের পরে কি হবে? গ্রানাইট মেটামরফিজমের পরে কি হবে? গ্রানাইট হয়ে যাবে নিস। আচ্ছা, এবারে প্রশ্ন আসতে পারে যে ব্যাসাল্ট, গ্রানাইট বেসাল্ট এই দুটোই হচ্ছে ইগনিয়াস রক, মেটামরফিজমের ফলে কি তৈরি হবে? সিস্ট তৈরি হবে। আচ্ছা আচ্ছা, আরও প্রশ্ন আসতে পারে যে গ্রানাইট বেসাল্ট তো গেল, এবারে যদি প্রশ্ন আসে যে লাইমস্টোন। আচ্ছা, লাইমস্টোন তো পাললিক শিলা, বুঝতেই পারছো। লাইমস্টোন ছাড়াও আরও একটা টাইমে কোথাও এরকম দিয়ে দিল যে মার্ল। এই মার্ল বা লাইমস্টোন এগুলো থেকে কি তৈরি হয় মেটামরফিজমের মাধ্যমে? মার্বেল তৈরি হবে। কি তৈরি হবে? মার্বেল তৈরি হবে। আচ্ছা, এবারে ধরো প্রশ্ন করলো তোমাকে যে মাড স্টোন, পাললিক শিলা, মাড স্টোনকে আমরা আরও এক ধরনের নাম দিয়ে ডাকি, যেটাকে আমরা বলি সেল, SHALE, সেল। এটা থেকে কি তৈরি হবে? এটা থেকে তৈরি হবে স্লেট। স্লেট তৈরি হবে। স্লেটও কিন্তু মেটামরফিজমের জন্য তৈরি হয়। এরপরে হচ্ছে আরও একটা স্টোন আছে যেটাকে আমরা বলি স্যান্ডস্টোন। স্যান্ডস্টোন মেটামরফিজমে কি তৈরি হবে? স্যান্ডস্টোন মেটামরফিজমে তৈরি হবে কোয়ার্জ বা কোয়ারজাইট। কোয়ারজাইট। এবারে দেখো উদাহরণস্বরূপ এই নিস, সিস্ট, মার্বেল, স্লেট, কোয়ারজাইট এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু হয়ে গেল, কি হয়ে গেল? এরা হয়ে গেল মেটামরফিক রক। মর হবে তো, ফর করছি কেন আমি, সরি, মেটামরফিক রক। তাহলে আরেকটা উদাহরণ আমরা পেয়ে গেলাম, ইগনিয়াস রকের উদাহরণ আমরা পেয়েছিলাম, মেটামরফিক রকের উদাহরণ পেয়ে গেলাম যে নিস, সিস্ট, মার্বেল, স্লেট, কোয়ারজাইট এগুলো আমরা পেলাম। এবং লাইমস্টোন, মাডস্টোন, এই মার্ল, এই সমস্ত জিনিসপত্রগুলো, স্যান্ডস্টোন, এরা হচ্ছে কিসের উদাহরণ? এরা হচ্ছে সেডিমেন্টারি রকের উদাহরণ। তাহলে আমরা ইগনিয়াস রকের উদাহরণ দেখলাম, সেডিমেন্টারি রকের উদাহরণ দেখলাম, মেটামরফিক রকের উদাহরণ দেখলাম, এছাড়াও দেখলাম যে মেটামরফিসের ফলে কি কি মেটামরফিজম হওয়ার ফলে কি কি রকে পরিণত হয়। অর্থাৎ গ্রানাইট বেসাল্ট কিসে পরিণত হয়, লাইমস্টোন, মাডস্টোন, স্যান্ডস্টোন এরা কিসে পরিণত হয়, সেগুলো আমরা দেখলাম। এবং এই প্রশ্নগুলো কিন্তু ইউকেপিএসসি, যে এসএসসি এবং প্রচুর আরও এরকম অনেক পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। এই যেই বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। খুব সহজ বাট খুবই দরকারি জিনিস। আচ্ছা, এবারে ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম, এই সমস্ত জায়গাগুলো বুঝলাম। আরেকটা প্রশ্ন যেটা এই জায়গা থেকে করে বা এই জায়গাতে উঠে আসে, সেটা হচ্ছে একটা যে আমরা যে রক নিয়ে কাজ করছি, আমরা তো রক নিয়ে কাজ করছি, আমরা স্টোন নিয়ে কাজ করছি। তো কোনো একটা স্টোন যদি আমি বলি, কোনো একটা স্টোনের কথা বলি, তার স্পেসিফিক গ্র্যাভিটি কতর ভিতরে থাকবে? কোনো একটা স্টোন রয়েছে, তার স্পেসিফিক গ্র্যাভিটি কতর ভিতরে থাকবে বা কত থাকা উচিত? তার একটা স্টোনের স্পেসিফিক গ্র্যাভিটি যদি সেটা বিল্ডিংয়ের জন্য ইউজ হয়, অর্থাৎ বিল্ডিং স্টোন হিসাবে ইউজ হয়, তাহলে তার স্পেসিফিক গ্র্যাভিটি অবশ্যই লাই করবে উইদিন 2.5 to 3, 2.5 থেকে 3-এর ভিতরে স্পেসিফিক গ্র্যাভিটিটা কি করবে? লে করবে। স্পেসিফিক গ্র্যাভিটি ছাড়া আরও একটা জিনিসের কোশ্চেন প্রচণ্ড পরিমাণে আসে, সেটা হচ্ছে কোনো একটা গুড বিল্ডিং স্টোনের ক্রাসিং স্ট্রেংথ, কোনো একটা গুড বিল্ডিংয়ের
বিল্ডিং স্টোনের ক্রাসিং স্ট্রেংথ অলওয়েজ শুড বি গ্রেটার দেন বা মোর দেন 100 MPa। মাথায় রাখবে যে এটা কিন্তু 100 MPa থেকে বেশি হতে হবে। আচ্ছা, MPaটা কি? MPaটা হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার হচ্ছে MPa। তো 100 MPa থেকে বেশি হতে হবে গুড বিল্ডিং স্টোনের ক্রাসিং স্ট্রেংথ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে বা করতে পারে বা করে থাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে, সেটা হচ্ছে টাফনেস ইন্ডেক্স। একটা গুড বিল্ডিং স্টোনের টাফনেস ইন্ডেক্স কখনোই 13 থেকে বেশি হওয়া চলবে না। দ্য টাফনেস ইন্ডেক্স শুড বি, সরি উল্টো বলে ফেললাম নাকি, কথাটা তো ভুল বলে ফেললাম। তাহলে কত হবে? অলওয়েজ গ্রেটার দেন 13 হতে হবে, কখনোই 13 কম হওয়া চলবে না। ইট ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 13 হতে হবে। তাহলে মাঝে মাঝে একটু ভুলও বলতে হয়, যাতে ভুল বললে পরে তোমরা লেখার সময় জিনিসটাকে ঠিক লিখতে পারো। আর যারা অমনোযোগ হয়ে শুনছো তারা কিন্তু মনোযোগটা এবারে এখানে দেবে, তাই তো? নইলে পরে কী হবে, আমি বলতেই থাকবো আর তোমরা শুনতে থাকবে কিন্তু ঠিকঠাক করবে না। তাহলে টাফনেস ইন্ডেক্স কী হতে হবে? টাফনেস ইন্ডেক্স শুড বি গ্রেটার দেন ইকুয়ালস টু 13 হবে, অর 13 থেকে কম হওয়া চলবে না। কিসের জন্য? একটা গুড বিল্ডিং স্টোন হতে গেলে। তাহলে আমরা মোটামুটি স্পেসিফিক গ্র্যাভিটি, ক্রাসিং স্ট্রেংথ এবং টাফনেস ইন্ডেক্স এই তিনটে সম্পর্কে আমরা একটা আইডিয়া তৈরি করলাম। আচ্ছা, ঠিক আছে। এবারে একটা প্রশ্ন কিছু কিছু জায়গাতে করে, আবার কিছু কিছু জায়গাতে করেও না, বাট আমাদের জানা উচিত। সেটা হচ্ছে গ্রানাইট। এই গ্রানাইট তো হচ্ছে, তোমরা জানো যে গ্রানাইট হচ্ছে একটা ইগনিয়াস রক। তাহলে এই যে গ্রানাইট, এই গ্রানাইট কি দিয়ে তৈরি? এটাও কিন্তু একটা জায়গাতে এমসিকিউ এসেছে। এই গ্রানাইটটা কি দিয়ে তৈরি? গ্রানাইট ইজ মেনলি composed of quartz means silica and feldspar. সো এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই ধরনের কোশ্চেনও কিন্তু অনেক জায়গাতে প্রশ্নে চলে আসে। তখন কিন্তু সেই জায়গাগুলোকে আমাদেরকে জানতে হবে যে এটার অ্যান্সার করতে হবে। এরপর এই জায়গাতে আরও একটা জিনিস নিয়ে প্রশ্ন আসে, আর একটাই জিনিস নিয়ে প্রশ্ন আসে, যে জিনিসটার প্রশ্ন বার ঘুরে ফিরে এসেছে, দ্যাট ইজ হার্ডনেস। আচ্ছা, হার্ডনেস কি সেটা একটু তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, যারা দেখছো না তাদেরকে বলে তো লাভ নেই। হার্ডনেস ব্যাপারটা কি? আচ্ছা, হার্ডনেস তো মেটেরিয়ালের একটা প্রপার্টি, এটা তো তোমরা জানো, এটুকু তো তোমাদের নিশ্চয়ই রয়েছে। এবং সেই যে হার্ডনেস প্রপার্টিটা রয়েছে, সেই হার্ডনেস প্রপার্টিটা সম্পর্কে তোমরা কি জানো সেটা একটু আমাকে কমেন্টে লিখে জানিও। আর এই যে স্টোনের বা বিল্ডিং স্টোনের বলতে পারো, বা স্টোনের বলতে পারো, বা রকের বলতে পারো, তার যে আমরা অ্যাকচুয়াল হার্ডনেসগুলো বের করেছি, সেটা জেনারেলি কে বের করেছেন? একজন জার্মান মিনারোলজিস্ট, যার নাম হচ্ছে MOH। এবং তিনি এটাকে মো স্কেলের মাধ্যমে তিনি ডিনোট করেছেন। এবং সব থেকে একদম হার্ডনেস স্কেলে একে রেখেছেন কাকে? ট্যাল্ককে রেখেছেন হার্ডনেস স্কেলে একে। অর্থাৎ ট্যাল্ক হচ্ছে সব থেকে সফট বস্তু বা সফট রক। সব থেকে সফট রক তাহলে কি? ট্যাল্ক। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গাতে এমসিকিউতে করে, তোমাদেরকে কিন্তু এটা জানতে হবে। এবং এরকম অনেক জায়গাতে হয়তো মোর্স স্কেলে লিখে দেয় যে মোর্স হার্ডনেস স্কেলের নাম্বার হচ্ছে 5, সেটি কে?
দিয়ে এমসিকিউ দিল, এইভাবেও দিতে পারে। তো ট্যাল্ক হচ্ছে 1 নম্বরে থাকে। ট্যাল্ককে আমরা ইজিলি স্ক্র্যাচ করতে পারি থাম্ব নেলের মাধ্যমে আমরা সেটা করতে পারি। আচ্ছা, সেকেন্ড নাম কার আসবে? সেকেন্ড নাম আসে জিপসামের। জিপসাম তোমরা শুনেছো, টাল্কটা তো পেলে, জিপসামও তোমরা শুনেছো আশা করি। জিপসাম হচ্ছে মোর স্কেলে হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ক্যালসাইট। ক্যালসাইট হচ্ছে 3 নাম্বার। তারপরে কি আছে? তারপরে আছে ফ্লুরাইট। ফ্লুরাইট কত নাম্বার? 4 নাম্বার। আচ্ছা, একটু আগে আমি তোমাকে বলেছিলাম যে একটা কোশ্চেন করেছিল 5 নাম্বারে কে আছে, হু ইজ ইন 5? 5 নাম্বারে রয়েছে অ্যাপেটাইট। 5 নাম্বারে। আচ্ছা, নেক্সট কে আছে? অর্থোক্লেজ হচ্ছে 6 নাম্বার। এবং 7 নাম্বারে রয়েছে আমাদের কোয়ার্জ হচ্ছে 7। 8 নাম্বার কে? 8 নাম্বার হচ্ছে টোপাজ হচ্ছে 8। আচ্ছা, তাহলে 9 নাম্বার কে? 9 নাম্বার হচ্ছে স্যাফায়ার। 9 নাম্বার হচ্ছে স্যাফায়ার। আর সবথেকে হার্ডেস্ট কে? সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড হচ্ছে একদম 10 নাম্বারে রয়েছে মোর স্কেলে, এবং সব থেকে হার্ডেস্ট হচ্ছে এই ডায়মন্ড। আর সব থেকে সফটেস্ট কে রয়েছে? সব থেকে সফটেস্ট হচ্ছে আমাদের ট্যাল্ক। ঠিক আছে, তাহলে প্রশ্ন যে কোনো জায়গা থেকে দিতে পারে। কীভাবে দিতে পারে? যে মোর সার্কেলের যে হার্ডনেস রয়েছে সেটা নিচের দিকে যত আমি যাব তত কি হবে? বাড়তে থাকবে। আচ্ছা, ট্যাল্ক কত নাম্বারে আছে এরকমভাবেও প্রশ্ন করতে পারে। কোয়ার্জ কত নাম্বার আছে এভাবেও প্রশ্ন করতে পারে। বলতে পারে মোরস হার্ডনেস স্কেলে 8 নাম্বারে কে রয়েছে, বা 8 কাকে বলা হচ্ছে, বা বলতে পারে সব থেকে হার্ডেস্ট রক কোনটা। এরকমভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু এখানে এমসিকিউ প্রশ্ন আসে, এবং এমসিকিউ প্রশ্ন কিন্তু এখানে করে। এবং আমি বারবার বলছি, এটা মোহ স্কেল, MOH'(S), এটা কিন্তু মোর নয়, MOHR কিন্তু নয়। বারবার একটু মাথায় রেখে করবে। ইনি হচ্ছেন জার্মান মিনারোলজিস্ট। আচ্ছা, এরপর হচ্ছে আরও একটা জায়গার কথায় আমি আসি, বা আরও একটা গল্পের কথাতে আসি, যেখানে তো এখানে একটা প্রশ্ন করে, বা এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেটা আমরা আইডিয়া করছি, নাও আসতে পারে, বাট অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে তো প্রশ্ন দেয়। তো ঘুরিয়ে পেঁচিয়ে এরকম একটা প্রশ্ন দিতে পারে যে আমাদের যে লাইমস্টোন রয়েছে, লাইমস্টোন রিলেটেড, তো সেই লাইমস্টোনের সম্পর্কে কিছু কথা আমাদেরকে এখানে জানতে হবে। কারণ হতে পারে, আমি বারবারই বলেছি যে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসার চান্সেস কিন্তু অনেক বেশি হয়ে যায় পরবর্তীকালের যে পরীক্ষাগুলো আমরা দেবো সেখানে স্টেটমেন্ট বেস প্রশ্ন আসে। তো লাইমস্টোন যেটা হয়, তারা জেনারেলি তাদের গ্রানুলার স্ট্রাকচার থাকে। কি থাকে? গ্রানুলার স্ট্রাকচার থাকে। আচ্ছা, এদের স্পেসিফিক গ্র্যাভিটি লাইমস্টোনের ডিপেন্ড করে 2.2 থেকে 2.7 পর্যন্ত। এটা ডিপেন্ড করে বা ভ্যারি করে। এদের কম্প্রেসিভ স্ট্রেংথ কত থেকে কত ভ্যারি করে? 40 থেকে 90 MPa ভ্যারি করে। কেন বলছি এগুলো? স্যার আপনি এগুলো কেন বলছেন? কারণ এখান থেকে এমসিকিউ তো এসেইছে, এবং এখান থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন তৈরি হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। আচ্ছা, লাইমস্টোন আমরা কোথায় ইউজ করব? লাইমস্টোন সবথেকে বেশি ইউজ করা হয়ে থাকে সিমেন্ট ও লাইম বানানোর জন্য। সিমেন্ট আর লাইম প্রোডাকশনের জন্য জেনারেলি এটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা,
এছাড়া আমরা যে কোয়ারি ওয়েস্ট পেয়ে থাকি, এখান থেকে যে কোয়ারি ওয়েস্টটা পাই সেটাকে আমরা রোডে ইউজ করতে পারি, ঠিক আছে, রোডেও ইউজ করা যায়। তো বা কিছু কিছু ক্ষেত্রে আমরা রুফিংয়ে লাইমস্টোন ইউজ করে থাকি। আচ্ছা, এই যে আমি এখানে কোয়ারির কথাটা বললাম তোমাদেরকে, এখানে কোয়ারির কথাটা বললাম, এই কোয়ারি ব্যাপারটা কি? কোনো একটা নর্মাল রক বেড আছে, কোনো একটা নর্মাল রক বেড আছে, এরকম একটা রক বেড আছে, সে রক বেড থেকে স্টোনকে রিমুভ করা, কোনো একটা রক বেড থেকে স্টোনকে রিমুভ করা, স্টোন রিমুভাল প্রসেস, স্টোনকে রিমুভ করা যে প্রসেস তাকেই বলা হয়ে থাকে কোয়ারি। কি বলা হয়ে থাকে? কোয়ারি। কোয়ারি বানানটা কি? QUARRYING, কোয়ারিং। তাহলে কোনো একটা রক বেড থেকে যখন আমরা স্টোনকে রিমুভ করছি যে প্রসেসটাতে, তাকে আমরা বলে থাকি কোয়ারি। কি বলি? কোয়ারি। আচ্ছা, গুড বিল্ডিং স্টোনের গল্প আমরা তো পেয়েছিলাম, গুড বিল্ডিং স্টোনের গল্প আমরা পেয়েছি। গুড বিল্ডিং স্টোন আরও কিছু জিনিসপত্রের সাথে যুক্ত হয়ে থাকে। কীরকম? এখানে গুড বিল্ডিং স্টোনেই লিখলে মনে হয় আই থিঙ্ক বেটার হবে। দেখি এখানেই লিখি, সুযোগ হবে তাহলে। আমরা স্পেসিফিক গ্র্যাভিটি জেনেছি, আমরা টাফনেস ইন্ডেক্স জেনেছি, আমরা ক্রাসিং ভ্যালু বা ক্রাসিং স্ট্রেংথটা জেনেছি, বা কম্প্রেসিভ স্ট্রেংথটা জেনেছি। আরেকটা জিনিস আমরা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। কি অ্যাড করব? ওয়াটার অ্যাবজর্পশন। ওয়াটার অ্যাবজর্পশন, ওয়াটার অ্যাবজর্পশন should be less than 5%. Water absorption should be less than 5%. 5%-এর থেকে কম কিন্তু ওয়াটার অ্যাবজর্পশন হতে হবে, তবেই সেটাকে আমরা গুড বিল্ডিং স্টোন হিসাবে আমরা কিন্তু ইউজ করতে পারবো। আচ্ছা, আরও একটি প্রশ্ন এদিক ওদিক করে খুব আসে, প্রচণ্ড পরিমাণে এই প্রশ্নটা করে বা আমরা পাই, সেটা হচ্ছে যে ফায়ার রেজিস্ট্যান্ট মেশিনারিতে, ফায়ার রেজিস্ট্যান্ট মেশিনারিতে আমরা কোন স্টোন ইউজ করি? ফায়ার রেজিস্ট্যান্ট মেশিনারিতে আমরা জেনারেলি কম্প্যাক্টেড স্যান্ডস্টোনকে ইউজ করে থাকি। আমরা জেনারেলি কম্প্যাক্টেড স্যান্ডস্টোনকে ইউজ করে থাকি ফর ফায়ার রেজিস্ট্যান্ট মেশিনারি। এবং এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে, এবং বেটার ফায়ার রেজিস্ট্যান্ট দিতে পারে কম্প্যাক্টেড স্যান্ডস্টোন, এই নিয়ে অনেক কোশ্চেন কিন্তু আছে। আচ্ছা, এবারে হচ্ছে তো এগুলো মোটামুটি একটু আমরা তো বললাম, এগুলো আর এখানটাতে সেরকম কিছু আছে না। এবারে একটু অন্যরকম কথার উপর একটু যাই। আচ্ছা, একটু অন্যরকম আইডিয়া তোমাদেরকে দিই, একটু অন্যরকম গল্প একটু আসি। কোন দিকের এবারে কথা বলবো তোমাদেরকে, কোন দিকের কথা শোনাবো? আমরা যেটা এবারে নেক্সট জানবো, কিছু আইএস কোডের সম্পর্কে জানবো। আচ্ছা, কি আইএস কোড সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন? আমি কিছু আইএস কোড তোমাদেরকে বলবো এবং সেগুলো নিয়ে তোমাদেরকে জানাবো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আইএস 1121 পার্ট 1 2013। স্যার, হঠাৎ করে আপনি আইএস 1121 পার্ট 1 2013 এটা আপনি কেন বললেন, বা এটা কি বলতে চাইছেন? এই আইএস কোডটা ডিফাইন করছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ স্টোন। তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ স্টোন জানার জন্য বা টেস্টিং করার জন্য, ডিটারমিনেশন করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে, সেখানে কোথায় যেতে হবে? আইএস 1121 পার্ট 1 2013-তে। আচ্ছা, তাহলে পার্ট 1টা আপনি স্যার বললেন, তাহলে স্যার পার্ট 2তে কী রয়েছে? পার্ট 2তে রয়েছে সেম জিনিসের পার্ট 2তে রয়েছে ট্র্যাভার্স
এক মিনিট। পার্ট 2-তে রয়েছে ট্রান্সভার্স স্ট্রেংথ অফ স্টোন। ট্রান্সভার্স স্ট্রেংথ অফ স্টোন। আচ্ছা, পার্ট 3-তে কী রয়েছে স্যার? পার্ট 3-তে রয়েছে টেনসাইল স্ট্রেংথ অফ স্টোন। আচ্ছা, পার্ট 4-এ স্যার কী রয়েছে? পার্ট 4-এ রয়েছে শিয়ার স্ট্রেংথ অফ স্টোন। আচ্ছা স্যার, তাহলে আর কি এগোবো? না, আর এগোনোটা ঠিক হবে না, এখানে অবধি ঠিক আছে, মোটামুটি এখানে বোঝা যাবে তোমাদের। আরও কিছু আইএস কোডের কথা বলি। একটা আইএস কোড হচ্ছে 1124। এই 1124 যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন অফ বা ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট অফ স্টোন, এটাকে ডিনোট করছে এই 1114। 1126 আছে যেখানে আমরা ক্রিস্টালাইজেশন অফ বা ক্রিস্টালাইজেশন টেস্ট অফ স্টোন সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে এগুলো জানলে মোটামুটি আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। তো মোটামুটি একটা ব্রিফ আইডিয়া তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। তবু আরেকটু কিছু জিনিসপত্র অবশ্যই তোমাদেরকে জানাতে হবে, জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাব্রেশন টেস্ট করি। অ্যাব্রেশন টেস্টের জন্য আমরা লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্টিং মেশিন জেনারেলি ইউজ করে থাকি। এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় এসেছে, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবারে কিছু টুলসের কথাতে আসি, কিছু টুলসের গল্প করি। সেটা হচ্ছে যে কোয়ারি অফ স্টোন যেটা আমরা পড়লাম, সেখানে কিছু টুলস লাগে। কোয়ারি অফ স্টোনের ক্ষেত্রে কিছু টুলস লাগে, যার ভিতরে একটা নাম হচ্ছে টুলের জাম্পার। এটাও অনেক জায়গায় প্রশ্নতে এসছে। জাম্পার জেনারেলি একটা ব্লাস্টের হোল তৈরি করতে কাজে লাগে। এটা বোরিং করার জন্য মেনলি ইউজ করা হয়ে থাকে, একটা ভার্টিক্যাল বোরিং করার জন্য বা একটা ভার্টিক্যাল হোল বানানোর জন্য জেনারেলি এটা ইউজ করা হয়ে থাকে জাম্পার ছাড়া কিছু কিছু জায়গাতে ওয়েজ ইউজ হয়, যেখানে ওয়েজিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, কোয়ারি করতে পারি। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে পিন ইউজ হয়, কিছু কিছু ক্ষেত্রে হ্যামার ইউজ হয়, এবং আমরা আরও একটা জিনিস বলি যেটাকে আমরা বলি ডিপার ইউজ হয়। আরেকটা জিনিস ইউজ হতে পারে, সেটাকে বলছি আমরা স্ক্র্যাপ বানানটা ভুল হয়ে গেল, স্ক্র্যাপ বানানটা স্ক্র্যাপিং স্পুন বলি, স্ক্র্যাপিং স্পুন, এটাও ইউজ করতে পারি। আচ্ছা, আর কি ইউজ করতে পারি আমরা? ক্রোবার ইউজ করতে পারি। ক্রোবারের বাংলাটা কি সেটা একটু তোমরা কমেন্ট করে জানাবে তো, ক্রোবারের বাংলা, এটা তোমাদের জানা উচিত। আচ্ছা, এছাড়া কি ইউজ করতে পারি? ট্যাম্পিং বার ইউজ করতে পারি। আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রাইমিং নিডিল। তাহলে এই ধরনের জিনিসপত্র ইউজ করে পরে আমরা জেনারেলি কোয়ারিংটা করতে পারি, তাই তো? আমরা কোয়ারিং করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ইগনিয়াস রক কিভাবে তৈরি হচ্ছে, এটা থেকে অনেক জায়গায় কোশ্চেন আসে। তো ইগনিয়াস রক কিভাবে তৈরি হচ্ছে? ইগনিয়াস রক হচ্ছে কোনো একটা আগ্নেয়গিরি রয়েছে, সেই আগ্নেয়গিরিতে কী তৈরি বেরিয়ে আসছে? লাভা বেরিয়ে আসছে, এবং সেটা বাইরে এসে পরে কি হচ্ছে? কখনো কখনো বাইরে এসে পরে সেটা ঠান্ডা হচ্ছে, কখনো ভিতরেই সেটা লেয়ার হয়ে পরে ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং কি তৈরি করছে? আগ্নেয়শিলা তৈরি করছে। সেডিমেন্টারি রক কিভাবে তৈরি হচ্ছে? সেডিমেন্টারি রককে জেনারেলি অ্যাকুয়াস রক বা স্ট্রেটিফাইড রকও বলে, কারণ এটা ধীরে ধীরে পলির পর পলি জমতে সেডিমেন্ট জমতে সেখানে কি হয়? ধীরে ধীরে এই সেডিমেন্টারি রক তৈরি হয়, এবং পরবর্তীকালে চাপ ও তাপের মাধ্যমে শুধু কিন্তু চাপ নয় বা শুধু কিন্তু তাপ নয়, চাপ ও তাপের মাধ্যমে কি হচ্ছে? প্রেসারাইজ হয়ে ইগনিয়াস রক অর সেডিমেন্টারি রক কি হয়ে যায়? রূপান্তরিত হয়, এবং রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক কিন্তু তৈরি করে থাকে।
তো এই ধরনের প্রশ্ন অনেক জায়গাতে করে, অনেক জায়গাতে এই ধরনের প্রশ্ন আসে, সেগুলো তোমরা আশা করি বলতে পারবে। এগুলো নিয়ে পরে কোনো ডাউট আমি রাখছি না, তাই এগুলো তোমাদের কাছে আমি বলেই দিচ্ছি যে তোমরা এগুলো পারবে। আচ্ছা, আরও একটা প্রশ্ন একটু তোমাদেরকে বলি। এত কিছু যখন আমরা বললাম তখন আরও একটা প্রশ্নের দিকে কেন আমরা যাব না, বা আরেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো না কেন? সেটা হচ্ছে, আমরা যখন ক্যালসিয়াম কার্বনেট, যে স্যান্ডস্টোন বা ক্যালসিয়াম কার্বনেটের তো মেন যেটি রকে দেখা যায় সেটাকে স্যান্ডস্টোন আমরা বলি। তো এরকম কোন টেস্ট রয়েছে যেটা ইউজুয়ালি স্যান্ডস্টোনের উপরে আমরা করে থাকি, বাট আমরা লাইমস্টোনের উপর করি না? যাই হোক, একটু কোশ্চেনটা আমার ঘুরিয়ে পেঁচিয়ে বলতে যেয়ে গোলমাল হয়ে গেল। সেটা হচ্ছে, কোন টেস্ট আমরা স্যান্ডস্টোনের উপরে করি, বাট আমরা লাইমস্টোনের ক্ষেত্রে সেই টেস্টটা আমরা করি না? কোন টেস্ট? এই টেস্টটির নাম হচ্ছে অ্যাসিড টেস্ট। এই টেস্টটির নাম হচ্ছে অ্যাসিড টেস্ট। কি নাম? অ্যাসিড টেস্ট। এই টেস্টে একটা স্টোনকে নেওয়া হয়। এ স্টোন ইজ কেপ্ট ফর 1 week ইন দ্য সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড হ্যাভিং 1% স্ট্রেংথ। The corner of the stone which have highly alkaline content turn roundish and loose the particle will get deposited on its surface. তাহলে কি করা হয়? অ্যাসিডে ডুবিয়ে রাখা হয় একটা সপ্তাহের জন্য, এবং সেখানে কি হয়, কর্নারগুলো, যেখানে হাইলি অ্যালকালাইন কন্টেন্ট থাকার জন্য কর্নারগুলো রাউন্ডিশ হয়ে যায়, গোল হয়ে যায়, এবং পার্টিকেল যেগুলো লুজ পার্টিকেল থাকে সেগুলো কি হয়, ডিপোজিট হয়ে যায়। তো এই ধরনের টেস্ট জেনারেলি আমরা স্যান্ডস্টোনের উপরে করি, বাট আমরা এই ধরনের টেস্ট কিন্তু লাইমস্টোনের উপর জেনারেলি করি না। এই ধরনের টেস্ট আমরা লাইমস্টোনের উপর করি না। এই ধরনের কোশ্চেনও অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে আসে, এগুলো বিভিন্ন জায়গাতে আছে, তোমরা জানো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর হচ্ছে, আমরা কোনো একটা স্টোনের ডিউরাবিলিটি চেক করব কোন টেস্টের মাধ্যমে? কোনো একটা স্টোনের ডিউরাবিলিটি চেক করব কোন টেস্টের মাধ্যমে? আমরা কোনো একটা স্টোনের ডিউরাবিলিটি চেক করব বাই স্মিথ টেস্ট। স্মিথের টেস্টের মাধ্যমে আমরা তার ডিউরাবিলিটি জেনারেলি চেক করে থাকি। ডিউরাবিলিটি চেক করি স্মিথ টেস্টের মাধ্যমে। ঠিক আছে, এই টেস্টের সম্পর্কে ডিটেলসে পড়ার কোনো দরকার নেই, জেনারেলি এসব টেস্ট আসবে না। আচ্ছা, ইগনিয়াস রকের ভিতরে সবথেকে বেশি ক্যাভিটি কার লক্ষ্য করা যায়? ইগনিয়াস রক, তার ভিতরে সবথেকে বেশি ক্যাভিটিস কার ভিতরে লক্ষ্য করা যায়? ক্যাভিটিস মানে ভয়েডস, তার মানে এটা হালকা হবে। সেটা কার রয়েছে? জেনারেলি সেটা হয়ে থাকে ডোলোমাইটের। কার হয়ে থাকে? ডোলোমাইটের। ডোলোমাইটে জেনারেলি ক্যাভিটিস সব থেকে বেশি লক্ষ্য করা যায়। মানে গ্রানাইট, বাসাল্ট, গ্যাব্রো এগুলোর এগেনস্টে ডলোমাইটে আমরা জেনারেলি এটা বেশি দেখতে পাই। ডলোমাইট জেনারেলি এ সোর্স অফ ম্যাগনেসিয়াম মেটাল, বা যেটাকে ম্যাগনেসিয়া বলতে পারি আমরা। জেনারেলি এটা ইউজ করা হয়ে থাকে কোথায়? রিফ্র্যাক্টরি ব্রিক্সে। বারবার বলছি, একটার সাথে আরেকটা পয়েন্টকে আমি অ্যাড করছি। এটা জেনারেলি ইউজ করা হয়ে থাকে রিফ্র্যাক্টরি ব্রিক্সে, এবং আয়রন ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু এই ধরনের ডলোমাইটকে আমরা কিন্তু ইউজ করে থাকি। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে আরও একটা জিনিসের উপর চলে আসি আমরা, সেটা হচ্ছে লাস্টার। লাস্টার হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ এ মিনারেল। জেনারেলি অ্যাপিয়ারেন্স অফ এ মিনারেল সারফেস, সেটাকে আমরা বলে থাকি লাস্টার। অ্যাপিয়ারেন্স অফ মিনারেল সারফেস, তাকে আমরা বলে থাকি লাস্টার। এটা কিসের উপর ডিপেন্ড করে?
এটা ডিপেন্ড করে, লাস্টার ডিপেন্ড করে কিসের কিসের উপর বলো তো, চেষ্টা করো তোমরা, আমিও বলছি একটা একটা করে। প্রথম কথা হচ্ছে যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিনারেল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে লাস্টারটা। আর কি কিসের উপর ডিপেন্ড করে? নেচার অফ রিফ্লেক্টিং সারফেস, নেচার অফ রিফ্লেক্টিং সারফেস। আর কিসের উপর ডিপেন্ড করে? আরেকটা জিনিস ডিপেন্ড করে সেটা হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন অফ মিনারেল। তার উপরেও ডিপেন্ড করে। তাহলে এত কিছুর উপর ডিপেন্ড করে কে? লাস্টারটা। ঠিক আছে, চলো এই হচ্ছে মোটামুটি গল্প, বোঝাতে পারলাম তোমাদেরকে। আর কিছু জিনিস তোমাদেরকে এখানে যদি বলতে হয়, আচ্ছা স্ট্র্যাটিফাইড আনস্ট্র্যাটিফাইডের কথাটাও একটু তোমাদেরকে ছুঁয়ে যায়। স্ট্র্যাটিফাইড রক মানে হচ্ছে যারা লেয়ারসে তৈরি হয়েছে, ধরো এরকম একটা লেয়ার লক্ষ্য করছো, তার উপরে আরেকটা লেয়ার লক্ষ্য করছো, তার উপর আরেকটা লেয়ার লক্ষ্য করছো, তার উপর আরেকটা লেয়ার লক্ষ্য করছো। এইভাবে যখন তুমি টোটাল রকটাকে দেখছো তুমি কয়েকটা স্তর দেখতে পাচ্ছ, তো তারাই হচ্ছে কিন্তু স্ট্র্যাটিফাইড রক। তো যে কোনো সেডিমেন্টারি রক, জেনারেলি সেডিমেন্টারি রকই কিন্তু এই স্ট্র্যাটিফিকেশান ঘটে, এবং সেডিমেন্টারি রকে আমরা কিন্তু এই স্ট্র্যাটিফিকেশান আমরা দেখতে পাই। আচ্ছা, তাহলে আমরা স্যান্ডস্টোন, সেল, এই সমস্ত জিনিসে আমরা কিন্তু স্ট্র্যাটিফিকেশান দেখতে পাবো। বাট বাসাল্ট, ইগনিয়াস রক যেমন হচ্ছে গ্রানাইট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ট্র্যাপ, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই দেখতে পাবো না, আমরা কিন্তু কখনোই স্ট্র্যাটিফিকেশান দেখতে পাবো না। তাহলে ইগনিয়াস রক, ইগনিয়াস রক, ইগনিয়াস রক তারা কিন্তু সবসময় হচ্ছে আনস্ট্র্যাটিফাইড, তারা কিন্তু সবসময় হচ্ছে আনস্ট্র্যাটিফাইড। আর সেডিমেন্টারি যদি আমি বলি, সেডিমেন্টারি তারা কিন্তু হচ্ছে স্ট্র্যাটিফাইড। এবারে যদি আমি দেখি মেটামরফিকে, মেটামরফিক কিন্তু দুরকমই হতে পারে। মেটামরফিক, মরটাই বারবার উড়ে যাচ্ছে রে, মরতেই চাইছে না এরা। মেটামরফিক, মেটামরফিক রক কিন্তু বোথ হতে পারে, আনস্ট্র্যাটিফাইডও হতে পারে আবার স্ট্র্যাটিফাইডও হতে পারে, দুটোই হতে পারে। তো উদাহরণস্বরূপ আমি বলতে পারি মার্বেল, মার্বেল অ্যান্ড কোয়ার্জ, মার্বেল অ্যান্ড কোয়ার্জ এরা কিন্তু হচ্ছে স্ট্র্যাটিফাইড, এরা কিন্তু হচ্ছে স্ট্র্যাটিফাইড। কিন্তু নিস, সিস্ট এরা কিন্তু হচ্ছে আনস্ট্র্যাটিফাইড, এরা কিন্তু হচ্ছে আনস্ট্র্যাটিফাইড। তো মাথায় রাখতে হবে, এগুলো সব মাথায় রেখে চলতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি যে স্মিথ টেস্টের কথা বলছিলাম, সেই স্মিথ টেস্টে জেনারেলি কী করা হয়ে থাকে, সলিউবল মেটার কতটা প্রেজেন্স রয়েছে সেটাকে জেনারেলি পারফর্ম করে বের করানো হয়, এবং ডিউরাবিলিটি চেকিংয়ের ক্ষেত্রে সেটা কাজে লাগে। সেখানে কতটা সলিউবল ম্যাটার রয়েছে, প্রেজেন্স অফ সলিউবল ম্যাটার, সেটার মাধ্যমে জানতে চাওয়া যায় বা জানা যায় বাই স্মিথ টেস্ট, স্মিথের টেস্টের মাধ্যমে সেটা জানতে পারা যায়। আচ্ছা আচ্ছা, কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ রক আমরা কীরকমভাবে বলতে পারি? আচ্ছা, কীরকমভাবে? সিলিসিয়াসকে আমরা ভাগ করতে পারি, ক্যালকেরিয়াসকে ভাগ করতে পারি, আর্জেলেসিয়াসে ভাগ করতে পারি। তাহলে কেমিক্যালি আমরা কীরকমভাবে ভাগ করতে পারি? আমরা সিলিসিয়াস, ক্যালকেরিয়াস, আর্জেলেসিয়াস এরকম তিনটে ভাগে ভাগ করতে পারি। সিলিসিয়াস, আর্জেলেসিয়াস বলতে যেখানে যে সিলিকা সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে সিলিসিয়াস, যেখানে আমাদের ক্লে বেশি রয়েছে সেখানে হচ্ছে আর্জেলেসিয়াস, যেখানে লাইম বেশি রয়েছে তাকে আমরা বলবো ক্যালকেরিয়াস বা ক্যালসিয়াম, যেটা আর কি। তো এরকমভাবেও আমরা ভেঙে 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 বলতে পারি, তাই তো? পারি তো? পারি পারি। আচ্ছা আচ্ছা, আরও কিছু ভাগ একটু আমরা নিয়ে আসি অ্যাসিড টাইপের উপরে, ইগনিয়াস রকের উপরে। ইগনিয়াস রক এবং অ্যাসিড টাইপ কীরকম? প্রথম যে ভাগটা আছে তাকে আমরা বলি অ্যাসিড রক, এটা কিন্তু ইগনিয়াস রকেরই ভাগ। হ্যাঁ ভাই, একটু মাথায় রেখে, হ্যাঁ, ইগনিয়াস রকেরই ভাগ করছি।
তো অ্যাসিড রক এখানে 70 থেকে 80% সিলিকা থাকে, 70 থেকে 80% সিলিকা আছে। এবং উদাহরণ কি হবে? উদাহরণ হবে গ্রানাইট। আচ্ছা, এর পরে কি আছে? এর পরেরটার টার্ম হচ্ছে ইন্টারমিডিয়েট রক। ইন্টারমিডিয়েট রক, ইন্টারমিডিয়েট রক জেনারেলি তাতে 60 থেকে 70% সিলিকা থাকে। আচ্ছা, এর উদাহরণ কি হবে? এর উদাহরণ হবে সায়ানাইট। ঠিক আছে, ইন্টারমিডিয়েট রক হলো। এরপর আছে বেসিক রক। বেসিক রকের ক্ষেত্রে কি হবে? বেসিক রকের হচ্ছে 45 to 60% সিলিকা থাকে। উদাহরণ কি হবে? উদাহরণ হবে গ্যাব্রো। আচ্ছা, এছাড়া হচ্ছে আলট্রা বেসিক রক। আলট্রা বেসিক রক, আলট্রা বেসিক রকের কি হয়? 30 থেকে 45% সিলিকা থাকে। এর উদাহরণ হবে পেরিডোলাইট। পেরিডোলাইট। তাহলে এগুলো মোটামুটি আমরা জানলে বলতে পারবো, তাই তো? বলা তো উচিত, একটু তো ঠিকঠাক করে বলতে পারা উচিত, না পারার তো কোনো জায়গা নেই। তো এগুলো জানতে হবে আমাদেরকে। এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে কোশ্চেন অনেক জায়গাতে আসে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। আচ্ছা, সব কিছুই মোটামুটি আমরা একটু এদিক ওদিক করে আমরা পড়ে ফেললাম, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে যে 24 আওয়ার্স ওয়াটার অ্যাবজর্পশনে 24 আওয়ার ওয়াটার অ্যাবজর্পশনে কত আসবে বাই স্টোন? 24 আওয়ার ওয়াটার অ্যাবজর্পশন বাই স্টোন অফ ইটস ভলিউম, তার ভলিউমের কত পারসেন্ট ম্যাক্সিমাম সে নিতে পারবে? ম্যাক্সিমাম কত পারসেন্ট সে নিতে পারবে? যদি আমি দেখি স্যান্ডস্টোনের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম 10%। যদি বলে লাইমস্টোনে হবে ম্যাক্সিমাম 10%। যদি বলে গ্রানাইট, যদি বলে নিস, যদি বলে স্লেট, এদের ক্ষেত্রে হবে 1%। যদি বলে ট্র্যাপ, তাহলে হবে 10%। এই সরি নট 10%, ইট উইল বি 6%। আর যদি বলে কোয়ার্জ, দেন ইট উইল বি 3%। মাইন্ড ইট, এগুলো থেকেও অনেক সময় অনেক জায়গায় প্রশ্ন এসেছে, প্রশ্ন আসতে পারে। একটু মাথা খাটিয়ে কোশ্চেন করার চেষ্টা করবে, তাহলে আশা করি দেখবে তোমরা এইগুলোর অ্যান্সারও ঠিকঠাকভাবে করে আসতে পারছো। তাহলে যে যে জায়গা থেকে জেনারেল প্রশ্ন আসে বা প্রশ্ন এসেছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে তোমাদেরকে আমি আইডিয়া দিলাম। সমস্ত জিনিসপত্রগুলোকে তো একসাথে বলা বোঝানো এই মুহূর্তে সম্ভব নয়, যেটুকু বলা বোঝানো সম্ভব সেটুকু তোমাদেরকে আমি এখানে বললাম। আচ্ছা, এবারে হচ্ছে এই লেভেল থেকে আর এর বেশি আমি আর এগোবো না, এখানেই আমি আজকের মতো এখানে কমপ্লিট করব, শেষ করব। তো এ ছিল মোটামুটি স্টোন রিলেটেড আমাদের যে আলোচনাগুলো করার দরকার রয়েছে, এবং স্টোন রিলেটেড যে জায়গাগুলো জানার দরকার রয়েছে, যেখান থেকে কোশ্চেন বিভিন্ন জায়গাতে এসেছে, সেই সম্পর্কিত একটা আলোচনা। আমরা বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে আরও অনেক জিনিসপত্র আমরা অলরেডি পড়ছি। কোথায় পড়ছি? আমরা পড়ছি আমাদের যে 1 বছরের একটা কোর্স আমরা এখানে লঞ্চ করেছি, সেখানে আমরা পড়াশুনো করছি, যেটা হচ্ছে স্টেট লেভেল এক্সাম গাইডেন্স।
স্টেট লেভেল এক্সাম গাইডেন্স। এই স্টেট লেভেল এক্সাম গাইডেন্সে আমরা এগুলো পড়াশুনো করছি এবং আমরা এগুলোর বেসিক থেকে আরম্ভ করে যে সমস্ত জায়গাগুলো জানতে হবে সেগুলো সমস্ত কিছু পড়তে আসছি। 1 বছরের জন্য তোমাদেরকে এখানে অনলি 6,000 টাকা পে করতে হবে। তোমরা 1 বছর এখানে আরামসে পড়াশুনো করতে পারবে, যেখানে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের থিওরি, প্রত্যেকটা জিনিসের কনসেপ্টকে ধীরে ধীরে তোমাদেরকে পড়ানো হবে। থিওরি কনসেপ্ট থাকা ছাড়া আমরা এমসিকিউ প্র্যাকটিস এখানে আমরা করি এবং করব। এছাড়া হচ্ছে পরীক্ষার ঠিক আগে বা আমাদের পড়াটা ঠিক সিলেবাসটা শেষ হলে আমরা এমসিকিউ যেমন প্র্যাকটিসটাকে বাড়িয়ে ফেলবো, সেরকম আমরা কিন্তু মক টেস্ট নিতেও কিন্তু আমরা শুরু করব তোমাদের জন্য। মক টেস্টও কিন্তু তোমাদের সাথে থাকবে। এর সাথে থাকবে তোমাদের জন্য হ্যান্ড রিটেন নোটস। হ্যান্ড রিটেন নোটসও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, যেটা একদম কম্প্যাক্ট নোট থাকবে, যেটা পড়লে তার বেশি তোমাদেরকে আর ফার্দার কোনো জায়গাতে দরকার হবে না, এবং জাস্ট রেডি করে নিলে, তুমি থিওরিটা পড়লে, নোটস দেখলে, রেডি করলে, সেখানে দরকার হলে কিছু পয়েন্ট লিখলে, দেন ইট উইল বি টোটালি কমপ্লিটেড। আমরা যে লাইভ ক্লাসগুলো করি, আমরা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আমরা 4 দিন করি। মনডে, টুইসডে, থার্সডে, ওয়েডনেসডে আমরা জেনারেলি এই 4 দিন আমরা এখন পড়াশুনো করছি, এবং পড়াশুনোটা হচ্ছে কটার থেকে, রাতের বেলায় 8টা থেকে, এবং 8টা থেকে ওই 9:30, 9:45 জেনারেলি আমাদের এই টাইম থাকে। আমরা এই 4 দিন ক্লাস করি। কোথায় ক্লাস করি? আমাদের একটা অ্যাপ আছে টিচমিন্ট বলে, সেই টিচমিন্ট অ্যাপে আমরা কি করি, টিচমিন্ট অ্যাপে আমরা কিন্তু জেনারেলি পড়াশুনোটা করি এবং আমাদের সেখানে আমরা এই ক্লাসগুলো করছি। লাইভ ক্লাসগুলো তোমাদের কিন্তু রেকর্ডেড হয়ে থাকছে, এবং রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আপ টু ইয়োর এক্সাম। যতক্ষণ না পর্যন্ত তোমার ফার্স্ট এক্সাম আসছে, আপ টু ইয়োর ফার্স্ট এক্সাম তোমার কাছে সেগুলো অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ 1 বছরের পরেও তোমার কাছে সেটা অ্যাভেলেবেল থাকবে আপ টু ইয়োর ফার্স্ট এক্সাম। এরপর হচ্ছে আমরা সেখানে কি করে ফেলেছি। আমরা সেখানে অলরেডি ট্রান্সপোর্টেশন আমরা করে ফেলেছি, এনভায়রনমেন্টের 1 and 2 আমরা করে ফেলেছি, সার্ভে আমরা করে ফেলেছি, সয়েল বা জিওটেকনিক্যাল বলতে পারি আমরা, ইরিগেশন অ্যান্ড হাইড্রোলজি, এবং তারপরে আমরা করেছি বিএমসি, বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন, এবং সিটি, কংক্রিট টেকনোলজি, এবং রিসেন্টলি আমরা আরসিসি শেষ করলাম। উই অল হ্যাভ কমপ্লিটেড অল দোজ থিংস, এবং বর্তমানে আমরা যেটা পড়াতে শুরু করেছি, দ্যাট ইজ এস্টিমেশন, কস্টিং, ভ্যালুয়েশন। এটা আমাদের অনগোয়িং। তো তোমরা অনেকেই জানো না যে আমাদের এই যে ব্যাচটা, এটা কিন্তু জানুয়ারি মাস থেকে চলছে। জানুয়ারি 2025-এ এই ব্যাচটা আমাদের লঞ্চ হয়েছে, এবং জানুয়ারি 2025 থেকে এই ব্যাচটা আমাদের কন্টিনিউ চলছে। তো বারবারই আমি বলছি, যারা জয়েন হতে চাও তারা প্লিজ কন্ট্যাক্ট করে নিও। এই ভিডিওগুলোর, এদের যে ভিডিও রয়েছে সেগুলো অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। সয়েলের পর্যন্ত আমরা হ্যান্ড রিটেন নোট অলরেডি তোমাদেরকে অ্যাভেলেবেল করিয়ে দিয়েছি, তো সেগুলো তোমরা পেয়ে যাবে, সেগুলো তোমরা পড়াশুনো করতে থাকো। আর ইরিগেশন, বিএমসি এদের সব ক্লাস নোট অলরেডি তোমাদেরকে গিভেন। তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও, যদি তোমরা পড়াশুনো করতে চাও, যদি তোমরা কন্টিনিউয়াসে থাকতে চাও, তাহলে তোমরা 8345024034 এই যে নাম্বারটা রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং তারপর তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো। এবং এখানে এখনও লাইভ ক্লাস যেহেতু চলছে, সেই লাইভ ক্লাসেও তোমরা প্রত্যেক দিন জয়েন থাকতে পারো, যেটা অনেকেই করে, আমাদের অনেক স্টুডেন্টরাই সেটা করছে। এছাড়াও হচ্ছে তোমাদের যেগুলো ব্যাকলগ রয়ে গেছে সেগুলোও তোমরা ধীরে ধীরে করতে পারো। আর নিজেকে কিন্তু কন্টিনিউশনের সাথে রাখতে হবে, নিজেকে পড়াশোনার সাথে রাখতে হবে, তার জন্য তোমাদেরকে এই ব্যাচে জয়েন করতে হবে। যদি ইন্টারেস্টেড হও প্লিজ আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। নিচে যে নাম্বার দিলাম, এখানে আমার হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, মেসেজ আছে, তোমরা এনিভাবে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে যদি কেউ ডেমো চাও, আরও একটা ব্যাপার বলে দিই, নতুন যারা রয়েছে তারা জানো না, যদি কেউ ডেমো চাও, ডেমো অলরেডি আমাদের ডেসক্রিপশন বক্সে 2-3টে ভিডিওর ডেমো অলরেডি সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আদারওয়াইজ আমরা 24 আওয়ার্স লিঙ্ক ডেমো আমরা প্রোভাইড করছি।
24 আওয়ার্সের জন্য অ্যাপের সমস্ত ভিডিওর অ্যাক্সেস তোমাকে দিয়ে দেওয়া হবে। 24 আওয়ার্সের জন্য অ্যাপের সমস্ত ভিডিওর লিঙ্ক, তার যে অ্যাক্সেস সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। 24 ঘন্টায় তুমি তোমার রেকর্ডেড ভিডিওগুলো দেখো, এবং যদি তুমি সেখানে কোনোভাবে আমাদের ক্লাস চলে, লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসটাও তুমি কিন্তু 24 ঘন্টার ভিতরে অ্যাটেন্ড করতে পারবে। তাহলে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, এবং যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিওর লিঙ্ক তুমি অ্যাক্সেস করতে পারবে। তো যদি তোমার মনে হয় যে তুমি একটা লাইভ ডেমো নেবে, তাহলে সেটাও তুমি করতে পারো। তোমার যদি মনে হয় না তুমি ডাইরেক্টলি জয়েন করবে, সেটাও তুমি করতে পারো। আমাকে কন্ট্যাক্ট করতে পারো 4834502434, এই যে নাম্বারটা আমি এখানে লিখেছি, এই নাম্বারে কল করো, মেসেজ করো, কন্ট্যাক্ট করো। সামনেই তোমাদের পিএসসি জেইর হয়তো রেজাল্ট বেরোবে। অনেকেই প্যানিক করছো, বারবার ফোন করছো, মেসেজ করছো। দেখো, প্যানিক করে কোনো লাভ নেই। যদি বেরোয় তাহলেও মঙ্গল, যদি না বেরোয় তাহলেও তো বেরোবেই একদিন না একদিন, আজ হোক কাল হোক তো বেরোবেই। ফেস তো তোমাদেরকে করতেই হবে। বেকার প্যানিক না করে পড়াশোনার সাথে যুক্ত হও, পড়াশোনার সাথে যুক্ত থাকো, পড়তে থাকো, পড়াশোনার সাথে যুক্ত থাকো, দেখবে মন মেজাজ সব ভালো থাকবে, আর নিজের ভিতরে একটা কন্টিনিউটি খুঁজে পাবে, এবং ডিপ্রেশনকে দূরও করতে পারবে। চলো আজকে এত দূরই। দেখা হচ্ছে আরও একটা ফ্রি ভিডিওসে, যেখানে আমরা এই যে সিরিজটা শুরু করেছি বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন, সেই বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনে আজকে শুধু আমরা রক, স্টোন এটা নিয়ে একটা হেফাজত বা অ্যাবস্ট্রাক্ট রিডিং করলাম। এরকম আবার একটা অ্যাবস্ট্রাক্ট রিডিংয়ের সেশন নিয়ে আমরা হয়তো কালই হাজির হব। তো তার জন্য তোমাদেরকে এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, জুড়ে থাকতে হবে। ভিডিও ভালো থাকলে লাইক করে দিও, আর যদি চ্যানেলটার সাথে যুক্ত থাকতে চাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।